সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে। আমরা ক্লাস করছিলাম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপ গতিবিদ্যা বিষয়ের উপরে। আজকে এই অধ্যায়ের উপরে এটি আমাদের তৃতীয় অনলাইন ক্লাস। প্রথমে আমরা দেখে নেব সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ এই অধ্যায়ের দ্বিতীয় অনলাইন ক্লাসে আমরা কি শিখে এসেছিলাম। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্থির বিন্দু কাকে বলে এবং মৌলিক ব্যবধান কাকে বলে সেটি নিয়ে। এরপরে আমরা দুই স্থির বিন্দুর সাপেক্ষে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত হিসাবটি দেখেছি। এরপরে আমরা আলোচনা করেছি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলকে দুই স্থির বিন্দুর সাপেক্ষে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, কিভাবে এদের নির্দেশ করা হয়েছে সেটি আমরা দেখেছি। এবং সবশেষে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে আন্তঃস্কেল সম্পর্ক, অর্থাৎ কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, এই তিনটি যে তাপমাত্রা স্কেল তাদের মধ্যে পারস্পরিক রূপান্তরটি কিভাবে করতে হয়, কোন গাণিতিক সম্পর্ক দ্বারা করতে হয়, সেই সম্পর্কটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু প্রথমে স্ক্রিনে দেখে নেই, আমরা গত ক্লাস শেষ করেছিলাম ঠিক এখানে, অর্থাৎ এখানে আমাদের একই রকম তিনটি থার্মোমিটার ছিল, আসলে চারটি থার্মোমিটার ছিল, তার মধ্যে একটি ছিল খালি থার্মোমিটার বা ব্ল্যাঙ্ক থার্মোমিটার এবং বাকি তিনটির পি, কিউ এবং আর দ্বারা চিহ্নিত। আমরা চিত্রে যে তিনটি থার্মোমিটার দেখতে পাচ্ছি তার মধ্যে পি চিহ্নিত থার্মোমিটারটি ছিল হচ্ছে সেলসিয়াসে দাগাঙ্কিত, কিউ চিহ্নিত থার্মোমিটারটি ছিল ফারেনহাইটে এবং আর চিহ্নিত যে থার্মোমিটারটি সেটি ছিল কেলভিনে দাগাঙ্কিত। এবং সেখান থেকে আমরা দেখেছি আমরা এর আগের দিন এর পূর্বের ক্লাসে আমরা যে দুই বিন্দুর সাপেক্ষে অর্থাৎ দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের যে মৌলিক সমীকরণ দেখেছিলাম সেটি ব্যবহার করে আমরা একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি। সেটি হচ্ছে c/5 equal to f minus 32 divided by 9 equal to k minus 273 divided by 5। অর্থাৎ এখানে আসলে দেখো, এখানে কিন্তু সব মিলিয়ে আসলে তিনটি সমীকরণ। এখানে আসলে c এর সঙ্গে f এর একটি সম্পর্ক, f এর সঙ্গে k এর একটি সম্পর্ক এবং c এর সঙ্গে k এর একটি সম্পর্ক। এখন এই সম্পর্কগুলো ব্যবহার করে আমরা যেটি করতে পারি, আমরা এক স্কেল থেকে আরেক স্কেলে, অর্থাৎ আমরা c থেকে f এ কিংবা f থেকে k তে কিংবা k থেকে c তে আমরা একটি তাপমাত্রা জানা থাকলে সেটি অন্য একটি স্কেলে কত হবে এই সমীকরণ ব্যবহার করে কিন্তু খুব দ্রুত নির্ণয় করে ফেলতে পারি। আমরা সর্বশেষ ক্লাসে বলেছিলাম যে এই গাণিতিক তত্ত্বটি অর্থাৎ এই যে গাণিতিক সূত্রটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে প্রতিপাদন করেছি। পরবর্তী ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আমরা এটি কিভাবে ব্যবহার করতে হয় বা ব্যবহারিক ক্ষেত্রে কোন তথ্যকে আমরা এই সূত্রের সঙ্গে কিভাবে সম্পৃক্ত করব সেটি নিয়ে আমরা একটু হাতে কলমে শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে কি করব, আমরা আজকে যেটি প্রথমে দেখব যে দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের যে সমীকরণ এবং আন্তঃস্কেল তাপমাত্রার নির্ণয়ের যে সম্পর্ক, এই দুটিকে ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে দেখে নিই, প্রথমে তো আমরা স্ক্রিনে হচ্ছে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটি রোদ থার্মোমিটার বরফ বিন্দু এবং স্টিম বিন্দুতে যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম রোধ প্রদর্শন করে। এরপরে বলা হয়েছে যে এটিকে একটি তরলে স্থাপন করা হলে 6.1 ওহম রোধ প্রদর্শন করে। তোমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে তরলটির তাপমাত্রা কত বা তরলটির তাপমাত্রা নির্ণয় করো। তাহলে যথারীতি আমরা কি করব, আমরা প্রথমে এখানে কি কি তথ্য দেয়া আছে সেগুলো দেখে নেব এবং যেই তথ্যগুলি দেয়া আছে তার মধ্যে প্রয়োজনীয় তথ্যগুলোকে আমরা চিহ্নিত করব। তাহলে কিভাবে চিহ্নিত করব আমরা যদি একটু দেখে নেই, এখানে আমাদের কি কি তথ্য দেয়া আছে। এখানে আমাদের যে তথ্যগুলি দেয়া আছে, আমাদের প্রথমেই আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, এখানে আমাদের দেয়া আছে কি দেয়া আছে, বরফ বিন্দু এবং স্টিম বিন্দুতে। এরপরে বলা আছে যথাক্রমে কি বলা আছে 4.5 এবং 9.5, অর্থাৎ আমার বরফ বিন্দুতে যে রোধের মান সেটি হচ্ছে 4.5 ওহম, স্টিম বিন্দুতে যে রোধের মান সেটি হচ্ছে 9.5 ওহম। এবং সেটি আবার এটিও বলা আছে যে কোন একটি তরলে স্থাপন করলে অর্থাৎ তরলটি কোন একটি ভিন্ন তাপমাত্রা প্রদর্শন করে সেখানে আমাদের রোধের মান হচ্ছে 6.1। ঠিক আছে,
তাহলে এগুলোকে যদি আমরা এখন লিখে ফেলি, তাহলে আমাদের কি কি দেয়া আছে? আমরা যেটি জানি, এই সংক্রান্ত আমরা যে হিসাবটি জানি, সেটি কি ছিল? সেটি ছিল মূলত থিটার সঙ্গে এক্স এর কিংবা আর এর কিংবা এল এর বিভিন্ন রকম সম্পর্ক হতে পারে। আমরা মূল সমীকরণটি দেখেছিলাম এক্স ব্যবহার করে, অর্থাৎ আমরা দেখেছিলাম যে আমাদের মূল সমীকরণটি ছিল এটির জন্য, যে এক্স থিটা মাইনাস এক্স আই এক্স টি মাইনাস এক্স আই, এটি সমান সমান হচ্ছে আমাদের সংশ্লিষ্ট যে স্কেলের জন্য প্রযোজ্য সেই স্কেলের সংশ্লিষ্ট স্টিম বিন্দু এবং বরফ বিন্দুর মান। এখন এখানে খেয়াল করো, এই প্রশ্নটিতে জিজ্ঞাসা করা হয়েছে যে তাপমাত্রা নির্ণয় করো। এমন কোন সমস্যা যখন তোমাদের সামনে থাকবে, তোমাদের জন্য কিন্তু এটি একটি উন্মুক্ত সমস্যা। এটি কেন উন্মুক্ত সমস্যা? কারণ তোমাদের এখানে বলা হয়নি যে তলটির তাপমাত্রা কিসে নির্ণয় করো, অর্থাৎ এখানে তোমাদের পূর্ণ স্বাধীনতা আছে। এটি তোমরা সেলসিয়াসে নির্ণয় করতে পারো, এটি তোমরা ফারেনহাইটে নির্ণয় করতে পারো, এটি তোমরা কেলভিনেও নির্ণয় করতে পারো। যেটিতে নির্ণয় করতে চাও তোমরা সেটির সংশ্লিষ্ট যে সমীকরণ সেটি ব্যবহার করবে। তাহলে যেহেতু কোনো কিছু নির্দিষ্ট করে দেয়া নেই, ধরে নিলাম যে আমরা আপাতত সেলসিয়াসে তাপমাত্রাটি নির্ণয় করতে চাই। সেক্ষেত্রে আমাদের যে সমীকরণটি লিখতে হবে সেটি হচ্ছে সেলসিয়াসের জন্য প্রযোজ্য যে সমীকরণ, অর্থাৎ সেলসিয়াসের জন্য আমরা কি জানি? সেলসিয়াসের ক্ষেত্রে আমরা জানি থিটা মাইনাস 0, সেলসিয়াসের বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি, ডিভাইডেড বাই 100 মাইনাস 0, এটি সমান সমান কি হবে? আমরা সাধারণভাবে যেটি এক্স এর জন্য ব্যবহার করেছি, এখানে দেখো এক্স মানে আমরা সাধারণত বুঝিয়ে থাকি হচ্ছে এখানে তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম কত। এখানে যেহেতু উষ্ণতামিতিক ধর্ম হিসেবে সুনির্দিষ্টভাবে রোধকে ব্যবহার করা হয়েছে, এক্স এর বদলে আমরা এখানে ব্যবহার করব আর, অর্থাৎ থিটা তাপমাত্রায় আর এর মান মাইনাস বরফ বিন্দুতে আর এর মান ডিভাইডেড বাই স্টিম বিন্দুতে আর এর মান মাইনাস বরফ বিন্দুতে আর এর মান। তাহলে দেখো আমাদের কি কি প্রয়োজন হচ্ছে, সূত্রে আমাদের যা যা প্রয়োজন হচ্ছে সবগুলোই কিন্তু দেওয়া আছে। আমরা যদি এখানে তালিকা থেকে একটু চিহ্নিত করি, প্রথমেই দেওয়া আছে বরফ বিন্দুর মান হচ্ছে 4.5 ওহম, অর্থাৎ আর আই এটির মান হচ্ছে 4.5 ওহম। এরপরে দেওয়া আছে আর এস, অর্থাৎ স্টিম বিন্দুতে আর এর মান, সেটি হচ্ছে 9.5 ওহম। এরপরে যেটি আছে সেটি হচ্ছে আর থিটা, অর্থাৎ থিটাতে সেটি হচ্ছে 6.1 ওহম। ঠিক আছে, আর আমাদের নির্ণয় করতে হবে কি? আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে থিটার মান কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের যা যা প্রয়োজন সবই কিন্তু আছে। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এখানে আমরা পাচ্ছি থিটা বাই 100, এটি সমান সমান, আমরা মানগুলি বসিয়ে দিই, এটির মান হচ্ছে 6.1 মাইনাস 4.5 ডিভাইডেড বাই 9.5 মাইনাস 4.5, অর্থাৎ আমাদের থিটার মান হচ্ছে, আমরা যদি হিসাব করে ফেলি, 1.6 ডিভাইডেড বাই 5 ইন্টু 100 সমান সমান আমরা হিসাব করে ফেললে আমরা পাবো 32 ডিগ্রি। এখন এতক্ষণ আমরা কোনো একক ব্যবহার করিনি। দেখো আমরা সমীকরণটি শুরু করেছিলাম কোন সমীকরণ ধরে? আমরা হচ্ছে সেলসিয়াসের জন্য প্রযোজ্য যে সমীকরণ সেটি ব্যবহার করে শুরু করেছিলাম, অর্থাৎ এটি হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার আমরা এককটি বসিয়ে দিতে পারি এবং এবারে আমরা উত্তরটি লিখে ফেলতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত তাপমাত্রা, যেহেতু আমরা সেলসিয়াসের জন্য প্রযোজ্য সমীকরণ ব্যবহার করে শুরু করেছি, সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে দুই বিন্দু, অর্থাৎ দুটি স্থির বিন্দু ব্যবহার করে যখন আমরা তাপমাত্রা নির্ণয় করতে চাই,
সেই সমীকরণের আমরা কিন্তু একটি ব্যবহার করে ফেলেছি। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা একটু আরেকটি সমস্যা দেখে আসি। আরেকটি গাণিতিক সমস্যা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে জিজ্ঞাসা করা হয়েছে কি, এখানে জিজ্ঞাসা করা হয়েছে কোন বস্তুর তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে উক্ত পরিমাণ কত হবে। অর্থাৎ এখানে আমাদের একটু আগে আমরা আন্তঃস্কেল সম্পর্কের একটি সমীকরণ দেখেছি। তিনটি সমীকরণ ছিল, সেই তিনটি সমীকরণের মধ্যে আমাদের এখানে প্রয়োজন হবে সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের কি সম্পর্ক, সেই অংশটুকু। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই কি দেয়া আছে এবং কি জানি সেটি আমরা লিখে ফেলবো। আমরা কি জানি আমরা একটু আগে দেখে এসেছি। তাহলে এখানে আমাদের মূল যে সম্পর্কটি সেটি হচ্ছে আমরা জানি যে f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 এটি সমান সমান হচ্ছে c ডিভাইডেড বাই 5। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 সমান সমান c ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমাদের আন্তঃসম্পর্ক। এখন এই যে আন্তঃসম্পর্ক সেটিকে আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের দেখতে হবে আমাদের এই যে প্রশ্নে বা আমাদের এই সমস্যায় কি কি তথ্য দেয়া আছে। কি তথ্য দেয়া আছে, প্রথমেই দেখো আমাদের বলা আছে কোন বস্তুর তাপমাত্রা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে আসলে আমাদের দেয়া আছে সেলসিয়াস তাপমাত্রা c সমান সমান 45, আর আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে যে ফারেনহাইট তাপমাত্রা সমান সমান কত। তাহলে আমরা মান বসিয়ে দেই, অর্থাৎ f মাইনাস 32 হয়ে যাবে হচ্ছে c বাই 5, অর্থাৎ 45 বাই 5 ইন্টু 9। এই যে এই 9 কে আমরা এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ f সমান সমান এখানে আমরা কত পাচ্ছি 81 প্লাস 32, অর্থাৎ 113 ডিগ্রি। এবার আমরা এককটি বসিয়ে দিতে পারি 113 ফারেনহাইট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা হচ্ছে আরেকটি সমস্যার সমাধান করে ফেললাম যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা যদি ফারেনহাইটে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা পাবো 113 ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে দুই স্থির বিন্দুর মাধ্যমে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় সেটি সম্পর্কে ধারণা পেলাম। সেটি কিভাবে আমরা প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহার করব সেটিও আমরা জানলাম। এবারে আমরা আরেকটি নতুন ধারণা সম্পর্কে আজকে জানবো, সেটি হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর ধারণা। ত্রৈধ বিন্দুর প্রাথমিক যে ধারণাটি, আমরা প্রথমেই বইয়ের যে সংজ্ঞাটি সেটি দেখে নেব। একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ওই পদার্থের ত্রৈধ বিন্দু বলে। কি বলা হলো, একটি নির্দিষ্ট চাপে যেই তাপমাত্রায়, অর্থাৎ ত্রৈধ বিন্দু আসলে একটি নির্দিষ্ট তাপমাত্রা। এখন বিভিন্ন পদার্থের জন্য, পানির জন্য ত্রৈধ বিন্দু একরকম, লোহার জন্য ত্রৈধ বিন্দু একরকম, হাইড্রোজেনের জন্য ত্রৈধ বিন্দু একরকম, এমন বিভিন্ন পদার্থের জন্য ত্রৈধ বিন্দুর বিভিন্ন রকমের মান রয়েছে। এবং এখানে কিন্তু আরেকটি কথা বলা আছে যে নির্দিষ্ট চাপে, অর্থাৎ এটি চাপের উপরেও নির্ভরশীল। তাহলে আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই তাহলে বোঝা যাবে। এই যে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 4.58 মিলিমিটার পারদ চাপে যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ জলীয় বাষ্প তাপীয় সমতায় থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলা হয়ে থাকে। অর্থাৎ এই চাপে এবং এই তাপমাত্রায় যদি তুমি অবস্থান করো সেক্ষেত্রে ওই ওই মুহূর্তে একই সঙ্গে বরফও থাকতে পারে, একই সঙ্গে পানিও থাকতে পারে, একই সঙ্গে জলীয় বাষ্পও থাকতে পারে। এই বিন্দুটি ছাড়া অন্য যে কোনো তাপমাত্রায় আমরা হয় যে কোনো একটি অবস্থা পাবো অথবা দুটি অবস্থা পাবো, তিনটি অবস্থায় একই সঙ্গে সহাবস্থান করবে না। ঠিক আছে, তাহলে এটি কিন্তু একটি অনন্য বিন্দু। তাহলে পানির ত্রৈধ বিন্দুর যে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি অনেকেরই হয়তো জানা আছে। এটি খুব পরিচিত একটি সংখ্যা। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, বা এটিকে আমরা হচ্ছে ইংরেজিতে বলা হয়ে থাকে ট্রিপল পয়েন্ট।
সে কারণে এটিকে প্রকাশ করা হয়ে থাকে টি টিআর দ্বারা। টি পানির ক্ষেত্রে পানির টি টিআর এর মান হচ্ছে 273.16 ডিগ্রি কেলভিন। 273.16 এটি সাধারণত আমরা কেলভিনে প্রকাশ করে থাকি। এখন কেলভিনে প্রকাশ করলে কি সুবিধা সেটি তোমরা সর্বশেষ যে অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়ে তোমরা পড়ে এসছো যে কেলভিন তাপমাত্রার সাথে অর্থাৎ যেটিকে আমরা তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল বলে থাকি, কেলভিন তাপমাত্রার সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের তাপমাত্রিক পদার্থের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? সরাসরি সম্পর্ক। সাধারণত চাপের সঙ্গে কিংবা আয়তনের সঙ্গে কিংবা ইত্যাদি আরো বিভিন্ন ধরনের তাপমাত্রিক পদার্থের সঙ্গে এটির কিন্তু সরাসরি সম্পর্ক রয়েছে, অর্থাৎ হয় সমানুপাতিক না হয় ব্যস্তানুপাতিক। এর মধ্যে কিন্তু খুব বেশি জটিলতা নেই। যেহেতু জটিলতা নেই এবং সম্পর্কগুলি সরাসরি সমানুপাতিক কিংবা ব্যস্তানুপাতিক, এই ধর্মকে ব্যবহার করে যখন তাপমাত্রা পরিমাপ করা হয় সেখান থেকে আমরা আসলে কেলভিন স্কেলটি পেয়ে থাকি। তাহলে এখানে দেখো, এখানে কেলভিনের সংজ্ঞাটি দেওয়া হয়েছে যে পানির চৈধ বিন্দুর তাপমাত্রা যদি 273.16 কেলভিন হয়ে থাকে তাহলে তাকে 273.16 দ্বারা ভাগ করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে 1 কেলভিন। এটি কিন্তু 1 কেলভিনের সংজ্ঞা। এটি 1 কেলভিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা যে পানির চৈধ বিন্দুর যে তাপমাত্রা বা যেই তাপমাত্রায় পানিকে একই সঙ্গে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বরফ এবং বিশুদ্ধ জলীয় বাষ্পের সাম্যাবস্থায় পাওয়া যায়, সেই তাপমাত্রার 273.16 ভাগের 1 ভাগকে বলা হয় 1 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা জানলাম হচ্ছে 1 কেলভিন কাকে বলে। এবারে দেখো 1 কেলভিনকে ব্যবহার করে এই যে আমরা কেলভিনের সন্ধান করলাম, আমরা ত্রৈধ বিন্দু সম্পর্কে জানলাম। তাহলে যেই স্কেলের ত্রৈধ বিন্দু সহ কতগুলো নির্দিষ্ট স্থিরাঙ্কের সেট দ্বারা কেলভিন স্কেলের বিভিন্ন তাপমাত্রার মান সঠিকভাবে নির্ধারণ করা হয় তাকে হচ্ছে আন্তর্জাতিক তাপমাত্রার স্কেল বলে। এটি যে পানির ত্রৈধ বিন্দুই কিন্তু একমাত্র নয়, এটির সঙ্গে প্লাটিনাম বিন্দু রয়েছে, আরো বিভিন্ন পদার্থের ত্রৈধ বিন্দুর তাপমাত্রা রয়েছে, এরকম সুনির্দিষ্ট কিছু স্থিরাঙ্ক রয়েছে। এই স্থিরাঙ্কগুলি ব্যবহার করে যখন আমরা কোন একটি তাপমাত্রা স্কেল দ্বারা করাবো, কোন একটি তাপমাত্রা স্কেলকে বৈশিষ্ট্যায়িত করব বা চিহ্নিত করব, তখন তাদেরকে বলা হয় এক বিন্দুর সাপেক্ষে বা এক স্থির বিন্দুর সাপেক্ষে স্থিরীকৃত তাপমাত্রা স্কেল। এর আগে দেখো, এর আগে আমরা কিন্তু দুইটি স্থির বিন্দু ব্যবহার করেছিলাম। একটি স্কেলের জন্য আমাদের কি প্রয়োজন হয়েছিল? একই সঙ্গে বরফ বিন্দুও প্রয়োজন হতো, একই সঙ্গে স্টিম বিন্দুও প্রয়োজন হতো, অর্থাৎ আমাদের দুটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বা দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রা জানার প্রয়োজন পড়তো। কিন্তু যখন আমরা ত্রৈধ বিন্দুকে ব্যবহার করছি, আমাদের কিন্তু একটি একক বিন্দু দ্বারা আমরা এই কাজটি করছি। সে কারণে একে বলা হয়ে থাকে এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। তাহলে দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের যেমন একটি সাধারণ সমীকরণ ছিল যেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এক স্থির বিন্দুর ক্ষেত্রেও কিন্তু সেটি রয়েছে। সেটি কেমন আমরা একটু দেখে নিই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কোন একটি পদার্থের আমরা ধরে নিচ্ছি উষ্ণতামিতিক ধর্মটি হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। এখানে প্রথমেই সবাইকে একটু সতর্ক করে দিই যে আমরা যখন এক স্থির বিন্দুর কথা বলছি, সাধারণত এই সমানুপাতিক সম্পর্কটি আমরা কিন্তু কেলভিন স্কেলের সঙ্গে অর্থাৎ কেলভিন তাপমাত্রার সাথে সমন্বিত করে থাকি। অর্থাৎ এই যে উষ্ণতামিতিক ধর্মের সাথে তাপমাত্রার যে সমানুপাতিক ধর্মটি, এটি কিন্তু সাধারণত কেলভিন স্কেলের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে দেখো থার্মোমিটারে ব্যবহৃত যে উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্মের মান, উষ্ণতামিতিক পদার্থ কি সেগুলো আমরা দেখেছি, যেমন পারদ একটি উষ্ণতামিতিক পদার্থ, কোন একটি গ্যাস একটি উষ্ণতামিতিক পদার্থ, রোদ তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয় এমন একটি পদার্থ একটি উষ্ণতামিতিক পদার্থ। আর সেই পদার্থের যেই ধর্মটি পরিবর্তিত হয়, যেমন পারদের ক্ষেত্রে আয়তন পরিবর্তিত হয়, অ্যালকোহলের ক্ষেত্রে তার কলামের দৈর্ঘ্য পরিবর্তিত হয়, কোন একটি গ্যাসের ক্ষেত্রে চাপ কিংবা আয়তন পরিবর্তিত হয়, এই ধর্মগুলোকে আমরা বলছি উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে, তাহলে উষ্ণতামিতিক ধর্মকে আমরা সাধারণভাবে এক্স দ্বারা প্রকাশ করে থাকি। এখন যদি সেটি রোধ হয়, এক্স এর বদলে আমরা আর লিখবো, যদি দৈর্ঘ্য হয় এক্স এর বদলে আমরা এল লিখবো, যদি আয়তন হয় এক্স এর বদলে আমরা ভি লিখবো। এমন ভাবে আমরা বিভিন্ন ধরনের উষ্ণতামিতিক ধর্মকে সাধারণভাবে এক্স দ্বারা প্রকাশ করি। এখন এক্স এর সঙ্গে টি এর কি সম্পর্ক? এটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্স এর সঙ্গে তাপমাত্রা টি এর একটি সুষমভাবে পরিবর্তিত হবে এমন একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ ধরে নিচ্ছি যে এটি হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাপীয় সাম্যাবস্থায়
এটি যদি এক্স প্রপোর্শনাল টু টি হয়, অর্থাৎ এক্স এর সঙ্গে যদি টি এর একটি সমানুপাতিক সম্পর্ক বজায় থাকে, সেক্ষেত্রে আমরা দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বা একাধিক তাপমাত্রায় বলতে পারি যে T1 এবং T2 তাপমাত্রায় সমানুপাতিক ধর্ম ব্যবহার করে আমরা লিখতে পারবো যে তাহলে x1/x2 সমান সমান T1/T2 হবে। কেন? কারণ আমরা কিন্তু একটু আগেই বলেছি যে আমরা প্রথমেই x1 এবং t কে এখানে কি করেছি, এই যে আমরা প্রথমে বলে নিচ্ছি x is proportional to t, এবং এটি থেকেই আমরা আসলে লিখতে পারি যে দুইটি ভিন্ন ভিন্ন মানের জন্য যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সে কারণে এখান থেকেই কিন্তু আমরা বলতে পারি যে x1/x2 সমান সমান t1/t2। এখন x যদি প্রপোর্শনাল টু t হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু x এর যে কোনো মানের জন্য এই সম্পর্কটি, অর্থাৎ এই সমানুপাতিক যে সম্পর্কটি, সেটি সঠিক হবে। এখন এর মধ্যে আমরা যদি একটু বিশেষ একটি অংশ ব্যবহার করে থাকি, অর্থাৎ এই যে x1 এবং x2 দুটির মধ্যে যে কোনো একটি যদি ত্রৈধ বিন্দু হয়ে থাকে, তখন আমরা কি করতে পারি, আমরা ধরে নিচ্ছি যে ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে x_t এবং যে কোনো একটি তাপমাত্রা t তে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে x, অর্থাৎ এই যে x1 এবং x2 আমরা মনে করলাম যে x1 হচ্ছে x_t এবং অন্য যে কোনো তাপমাত্রার জন্য সেই উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে x। তাহলে এই যে সম্পর্কটি, কোন সম্পর্কটি, এখানে আমরা যে সম্পর্কটি একটু আগে লিখেছি, এই সম্পর্কটিকে আমরা আরেকটু বদলে লিখতে পারি এভাবে। এই যে এটা আমরা কোত্থেকে পেলাম, এখান থেকেই কিন্তু পেলাম, এই যে এখান থেকেই কিন্তু আমরা এই আকৃতিতে লিখলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা কি বলছি, ত্রৈধ বিন্দুতে যদি উষ্ণতামিতিক ধর্ম x_t হয় এবং অন্য যে কোনো একটি তাপমাত্রা সেখানে যদি উষ্ণতামিতিক ধর্ম x হয়, সেক্ষেত্রে আমরা x1 x2 এর বদলে x এবং x_t দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ একে যদি এখন একটু ঘুরিয়ে রাখো, আমাদের কি প্রয়োজন, আমাদের দরকার হচ্ছে তাপমাত্রা অর্থাৎ টি পরিমাপের জন্য একটি সমীকরণ। অর্থাৎ সমীকরণের এক পাশে আমরা রাখবো টি কে, অন্য পাশে আমরা রাখবো অন্য সকল অজানা কিংবা জানা রাশিকে। তাহলে সেভাবে যদি আমরা এটিকে একটু পুনরায় লিখি সমীকরণটি, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি টি সমান সমান x/x_t ইন্টু টি অফ টি। এখন এই যদি আমরা পানির ত্রৈধ বিন্দুকে যদি x_t হিসেবে এখানে ব্যবহার করে থাকি, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এই যে দেখো আমরা হচ্ছে টি এর একটি সমীকরণ লিখে ফেললাম না, এই যে একটি মাত্র তাপমাত্রার সাপেক্ষে একটি মাত্র স্থির বিন্দুর সাপেক্ষে, সেই স্থির বিন্দুটি কত, সেই স্থির বিন্দুটি হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। তাহলে এটিকেই আমরা বলছি পানির ত্রৈধ বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা পরিবর্তনের সাধারণ সমীকরণ বা মূলনীতি। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, কি সমীকরণ, এই সমীকরণ দ্বারা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের মূলনীতি। এখন দেখো এখানে আমরা সাধারণভাবে এক্স ব্যবহার করেছি। এক্স বলতে আমরা কি বোঝাই, এক্স বলতে আমরা বোঝাই কোন একটি সুনির্দিষ্ট, কি বোঝাই, কোন একটি সুনির্দিষ্ট উষ্ণতামিতিক ধর্ম। সেটি পারস্তম্ভের দৈর্ঘ্য হতে পারে, সেটি কোন একটি গ্যাসের আয়তন হতে পারে, গ্যাসের চাপ হতে পারে, কোন একটি বস্তুর রোধ হতে পারে, এমন বিভিন্ন ধরনের ধর্মকে, যেগুলো তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক, এমন কোন একটি ধর্মকে আমরা উষ্ণতামিতিক ধর্ম হিসেবে গ্রহণ করে থাকি। তাহলে এই যদি আমাদের মূলনীতি হয়ে থাকে, আমরা এখন একটু দেখে নেই। এই যে সাধারণ সমীকরণ আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম টি সমান সমান x/x_t ইন্টু 273.16, এবং মনে রাখতে হবে যে এখানে আমরা যে ফলাফলটি পাচ্ছি, যে তাপমাত্রাটি নির্ণয় করছি, সেটি কিন্তু অবশ্যই কেলভিন স্কেলে নির্ণয়কৃত তাপমাত্রা, ঠিক আছে। তাহলে দেখো এখন বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে আমরা
প্রথম ক্লাসে দেখে এসেছিলাম যে উষ্ণতামিতিক ধর্ম অনুসারে বা উষ্ণতামিতিক পদার্থ অনুসারে আমরা বিভিন্ন ধরনের থার্মোমিটার পেয়ে থাকি। তাহলে বিভিন্ন থার্মোমিটার ক্ষেত্রে এই যে সম্পর্কটি অর্থাৎ এক্স ডিভাইডেড বাই এক্স টি আর, এক্স দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এক্স দিয়ে আমরা বোঝাচ্ছি সাধারণভাবে কোন একটি উষ্ণতামিতিক ধর্মের নামকে। তাহলে এটিকে যখন আমরা সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি, সুনির্দিষ্টভাবে যখন প্রকাশ করতে যাব সেটি বিভিন্ন রকম হতে পারে। যদি আমরা রোদ থার্মোমিটার ক্ষেত্রে বলি, রোদ থার্মোমিটার ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্মটি হচ্ছে তার রোধের মান অর্থাৎ আর। তাহলে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে এই সমীকরণের রূপ দাঁড়াবে টি সমান সমান আর ডিভাইডেড বাই আর টি আর ইন্টু 273.16। এখানে উষ্ণতামিতিক ধর্ম কোনটা? উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে পরিবাহীর যে রোধ সেটি। ঠিক আছে। একইভাবে যদি আমরা পারদ থার্মোমিটারের কথা বলি, পারদ থার্মোমিটারে আমরা কি মাপি? এর আগের দিন আমরা দেখেছি পারদ থার্মোমিটারে আমরা হচ্ছে কোন একটি পারদ স্তম্ভের দৈর্ঘ্য অর্থাৎ এল এল দ্বারা তাপমাত্রা নির্ণয় করে থাকি। তাহলে সেক্ষেত্রে আমাদের টি হয়ে যাবে টি সমান সমান এল ডিভাইডেড বাই এল টি আর ইন্টু 273.16 কেলভিন। ঠিক আছে। একইভাবে যদি আমরা স্থির আয়তন গ্যাস থার্মোমিটার ব্যবহার করি, গ্যাসের যখন আয়তন স্থির থাকে তখন পরিবর্তন হওয়ার মতো শেষ একটা রাশি তার হাতে থাকে, সেটা হচ্ছে গ্যাসের চাপ। অর্থাৎ স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে গ্যাসের চাপ পরিবর্তিত হয় তাপমাত্রার সঙ্গে, অর্থাৎ সেক্ষেত্রে গ্যাসের চাপটি হচ্ছে তার উষ্ণতামিতিক ধর্ম। সেক্ষেত্রে টি সমান সমান পি ডিভাইডেড বাই পি টি আর ইন্টু 273.16 কেলভিন। এখানে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে চাপ। একইভাবে আমরা যদি স্থির চাপ গ্যাস থার্মোমিটার ব্যবহার করি, অর্থাৎ যেই থার্মোমিটারে গ্যাসের চাপকে স্থির রাখা হয়, চাপকে বাদ দিলে গ্যাসের জন্য আর একটি তাপমিতিক ধর্মই বাকি থাকে, সেটি হচ্ছে তার আয়তন। অর্থাৎ সেক্ষেত্রে তাপমাত্রার সঙ্গে আয়তনটি পরিবর্তিত হয়। তাহলে তখন আমরা কি লিখতে পারি? তখন আমরা লিখতে পারি টি সমান সমান ভি ডিভাইডেড বাই ভি টি আর ইন্টু 273.16 কেলভিন, যেখানে আয়তন অর্থাৎ ভি দ্বারা আমরা উষ্ণতামিতিক ধর্মকে প্রকাশ করছি। ঠিক আছে। আরেকটা হতে পারে, এটার নাম হচ্ছে তাপ যুগল থার্মোমিটার। তাপ যুগল থার্মোমিটারে হচ্ছে তড়িৎচালক শক্তিকে উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যাকে আমরা সাধারণত ই দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে টি সমান সমান ই ডিভাইডেড বাই ই টি আর ইন্টু 273.16 কেলভিন। এখন খেয়াল করো, এখানে যে আমরা যতগুলো স্ক্রিনে যা যা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু হুবহু এই একই সমীকরণ থেকেই আসলো। সমীকরণটি কোনটি? এই সাধারণ সমীকরণটি হচ্ছে টি সমান সমান এক্স ডিভাইডেড বাই এক্স টি আর ইন্টু 273.16। এক্স এর মান হচ্ছে আমরা প্রয়োজন মতো, যদি রোদ থার্মোমিটার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এক্স এর বদলে আর এর মান বসাবো। যদি পারদ থার্মোমিটার হয়ে থাকে আমরা এক্স এর বদলে এল এর মান বসাবো। যদি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার হয়ে থাকে আমরা এক্স এর বদলে পি এর মান বসাবো। যদি আমরা হচ্ছে স্থির চাপ গ্যাস থার্মোমিটার ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা এক্স এর বদলে গ্যাসের আয়তন অর্থাৎ ভি কে ব্যবহার করব। আর যদি তাপ যুগল থার্মোমিটার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এক্স এর মান হিসাবে তড়িৎচালক শক্তি ই কে ব্যবহার করব। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা একটি নতুন সমীকরণ দেখলাম যে টি সমান সমান এক্স ডিভাইডেড বাই এক্স টি আর ইন্টু 273.16 কেলভিন, যেটি হচ্ছে এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের সাধারণ সমীকরণ, এবং এর বিশেষায়িত রূপগুলি অর্থাৎ রোদ থার্মোমিটার ক্ষেত্রে রূপটি কেমন, পারদ থার্মোমিটার ক্ষেত্রে কেমন, স্থির আয়তন গ্যাস বা স্থির চাপে গ্যাস থার্মোমিটার ক্ষেত্রে কেমন, এবং তাপ যুগল থার্মোমিটার ক্ষেত্রে কেমন, প্রতিটি রূপ কিন্তু আমরা দেখলাম। এবারে ব্যবহারিক ক্ষেত্রে এই সমীকরণটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো সেটিকে আমরা দেখবো। অর্থাৎ আমরা দেখবো যে এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় এই সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা কিভাবে সমাধান করব। ক্লিয়ার? তাহলে দেখো আমরা একটি গাণিতিক সমস্যা দেখে নিই। স্ক্রিনে মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? এখানে দেখতে পাচ্ছ যে একটি রোদ থার্মোমিটারে ত্রৈধ বিন্দুর রোধ হচ্ছে 60.5 ওহম। জিজ্ঞাসা করা হচ্ছে যে কেলভিন স্কেলে 45 ওহম রোধের জন্য কত তাপমাত্রা প্রদর্শিত হবে। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি জানি সেটা লিখে ফেলতে পারবো। দেখো এখানে প্রথমে আমাদের খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে, যে এটি কোন জাতের থার্মোমিটার। সাধারণভাবে আমরা হচ্ছে এক্স এর জন্য সমীকরণটি দেখেছি। এখন এখানে এক্স এর বদলে আসলে আমাদের যে ব্যবহার সেটি হচ্ছে রোধ আর। ঠিক আছে। অর্থাৎ সাধারণভাবে আমরা কি জানি,
সাধারণভাবে আমরা জানি যে টি সমান সমান এক্স ডিভাইডেড বাই এক্স ট্রিপল পয়েন্ট গুণ 273.16 এবং অ্যান্সারটি আমরা পাবো কেলভিনে। এখন এই বিশেষ ক্ষেত্রে যেহেতু এখানে রোধ থার্মোমিটারের কথা বলা হচ্ছে, এখানে এক্স এর মান আসলে রোধের মান, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা এক্স কে মুছে দিয়ে এখানে আর লিখতে পারি। আমরা বলতে পারি যে এটি হচ্ছে আর ডিভাইডেড বাই আর ট্রিপল পয়েন্ট। তাহলে এবার আমরা এই মানগুলি খুঁজে পাচ্ছি না। আমাদের যে তথ্য দেওয়া আছে, কি দেওয়া আছে? ত্রৈধ বিন্দুর রোধ দেওয়া আছে 60.5 ওম, অর্থাৎ এটি হচ্ছে ত্রৈধ বিন্দুতে রোধ, অর্থাৎ আর টি আর এটি সমান সমান 60.5 ওম, ঠিক আছে? এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে যে কেলভিন স্কেলে 45 ডিগ্রি রোধের জন্য কত তাপমাত্রা প্রদর্শন করবে, অর্থাৎ এটি হচ্ছে কোন একটি তাপমাত্রায় আর এর মান, অর্থাৎ এখানে আর এর মান হচ্ছে 45 ওম। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে এটি কোন তাপমাত্রার জন্য ঘটছে, অর্থাৎ টি সমান সমান কত। ক্লিয়ার? বোঝা গেছে এই যে কোন অংশ আমরা কোথায় ব্যবহার করলাম? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই দেখো, এই সমীকরণে আমাদের যা যা মান প্রয়োজন আমরা কিন্তু সবগুলি মান পেয়ে গিয়েছি। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। টি সমান সমান আর এর মান হচ্ছে 60.5 ডিভাইডেড বাই চলে গেছে তো আমাকে পরশুদিন আসছিল। আচ্ছা, তাহলে আমাদের পরশুদিন আসছিল, এসে ছেড়ে দিয়ে চলে গেছে তো পিএনও বলল যে স্যার আসছে। আমাদের আর এর মান হচ্ছে 45 আর টি আর এর মান হচ্ছে 60.5 আর এর সাথে 273.16, ঠিক আছে? তাহলে আমরা যদি এটিকে হিসাব করে ফেলি, হিসাব করলে আমরা কি পাবো? আমরা হিসাব করলে পাবো, এটির মান হিসাব করে আমরা পেয়েছি 203.18। এখন আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে এই সমীকরণটি আমরা ব্যবহার করতে পারবো শুধুমাত্র কেলভিন স্কেলে তাপমাত্রা নির্ণয়ের জন্য, অর্থাৎ এই যে আমরা ফলাফলটি পেলাম 203.18, এটি হবে আসলে 203.18 কেলভিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে কিন্তু আমরা উত্তরটি পেয়ে গেলাম। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 203.18 কেলভিন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এক স্থির বিন্দুর সাপেক্ষে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় তার সাধারণ সমীকরণটি দেখলাম, এবং সেই সাধারণ সমীকরণটি ব্যবহার করে আমরা কিভাবে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে সেটিও হাতে কলমে দেখলাম। আমাদের আজকের ক্লাসের যে সময়সীমা, সেটির আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের তাপগতীয় সিস্টেম নিয়ে আলোচনা করব। তাপগতীয় সিস্টেমের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো, বিভিন্ন উপাদান সম্পর্কে জানবো, এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের তাপগতীয় সিস্টেম তাদের যে বৈশিষ্ট্য সেগুলোর বিস্তারিত জানবো। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ভয়াবহ কোভিড ভাইরাসের হাত থেকে পরিবারের সকলকে সুস্থ রাখো।